আমাদের বাংলাদেশ ওই আমার দাদুর একটা মৃত্যা ছিলেন এখানে হারপাটাবাদের সেক্টর। হ্যাঁ, অনন্ত কর্মকার আচ্ছা। হারপাটাবাদের সেক্টর। সেটলার কোন ব্যাচে আসা হয়েছে? 49 49-এ দুটো ব্যাচ এসেছিল, একটা মার্চ মাসে আর একটা মার্চ মাসে দুবার আসা হয়েছিল। তো সেকেন্ড ব্যাচ না ফার্স্ট ব্যাচ অতটা তো জানেন না? মনে নেই। আচ্ছা, ফার্স্ট ব্যাচ 1949-এ এসেছে। তারপরে আসার পরে বাবা তো আগেই মারা গেছে মিলনানে আসার আগে, আমরা আসার আগে। হ্যাঁ তো আমার এক আপন বড় মাসি ছিলেন কৃষ্ণাবাদ, হ্যাঁ, মিশর নাম ছিল রোহিণী কুমার দাস। আচ্ছা। আমরা ওখানেই ছিলাম, ক্লাস 2-তে ভর্তি হলাম মানপুর স্কুলে। মানপুর স্কুলে ক্লাস 2-তে ভর্তি হলাম। তো আমার মেসোতো দাদার তখন মানপুরে ছিলেন? না, কৃষ্ণাবাদে ছিলাম। আচ্ছা, কৃষ্ণাবাদ থেকে মানপুর। কৃষ্ণাবাদ থেকে বাঙালি বস্তি। হ্যাঁ হ্যাঁ, তো নিয়ারেস্ট বাংলা মিডিয়াম স্কুল হচ্ছে ওই 49-এরই। আচ্ছা, ওকে। হ্যাঁ, আমরা আর কি আমার মেসোর কেয়ারফে আসছি আমরা। হ্যাঁ, ওখানেই ছিলাম। তবে ক্লাস 2-তে ভর্তি হলাম মানপুর স্কুলে। মেসোতো দাদার বাচ্চারাও যেত। তো দেখতে দেখতে গিয়ে তখন চাষি ছিল তো মেসো, অনেক গরু বছর ছিল। তো অনেক দিন এরকম হয়েছে মেসোতো দাদার বাচ্চারা স্কুলে যাইতো, আমি ওই মহিষগুলো চড়াইতাম। আচ্ছা। তবে পড়াশোনায় ছোটবেলা থেকেই ভালো ছিলাম আমি, ক্লাস 3 পর্যন্ত ওখানেই ছিলাম। তারপরে একদিন ওই আমার যে মাতুল দাদুর মিতার কথা বললাম, অনন্ত কর্মকার, তো মা একদিন সুযোগ পেয়ে সব বললো ছেলেটার তো এরকম পড়াশোনা হচ্ছে না, তো কী করা যায়। তো সেই দাদু বললেন ঠিক আছে দেখ, আমি একটু দেখি। জঙ্গলিঘাটে এক বুড়ো ছিলেন, ওনার এখানেই জন্ম, কাঠের মিলিটারি ছিল ওনাদের। ওনারও এক ছেলে, বিয়ে টিয়ে হয়ে গেছে। তবে বাড়িতে টাইমলি খাওয়া দাওয়া হচ্ছে না ওনার। তা ওই বুড়ো, লোকাল বুড়োর আর আমার ওই দাদু খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। আর ওই দাদুর আবার জায়গা জমি কিছুটা ছিল প্রেমনগরে। হ্যাঁ, তো প্রেমনগরেও বাড়িঘর ছিল। তো উনি বুড়োকালে প্রেমনগরেই বেশি থাকতেন। तो वो एक दिन ही बुढ़ो के बोल लो, ए बिरजू भैया आपका तो ऐसा ऐसा है, सब कुछ होते हुए टाइम से खाना पीना नहीं मिलता, तो मेरा एक बेटी है ऐसा ऐसा है, उसको आप रख लो, बच्चा भी पढ़ने में अच्छा है, उसका भी पढ़ाई लिखाई हो जाएगा और आपको भी टाइमली एक रोटी खाना मिलेगा, वो लोग को भी मिलेगा। তো বললো ঠিক আছে, আমি বাচ্চাটার সাথে একটু কথা বলতে চাই। আচ্ছা। তো বুড়োর একটা .22 রাইফেল ছিল। আচ্ছা, 12 বোর না, .22 রাইফেল। আচ্ছা, ও ব্রিটিশ পিরিয়ডে কেনা। তো ওই শিকারের বাহানায় আমাকে কৃষ্ণাবাদ থেকে তো হাবড়িপুর দিকে নিয়ে গেল জঙ্গলে শিকার করতে। শিকারটা তো বাহানা, শিকার মানে পাখি মারা। তো আমার সাথে কিছু কথা টথা বললো। কথা बोलते देखो बच्चा, तुम लोगों को तो हम रखेगा, तुम्हारा अम्मा चली जाएगी तो तुम भी चले जाएगा, मैं चले जाएगा मैंने कोलकाता। ওখানে আমার দুই মাসিরা ছিলেন। तो আমি বললাম नहीं, अब आप हमको पढ़ाएगा लिखाएगा तो हम आप ही के साथ में रहेगा, पढ़ लिख के बड़ा हो के फिर तुम चले जाएगा। तब बोललाम नहीं, आप अगर हमको पढ़ाएगा लिखाएगा तो बुढ़ा काल में हम आपका सेवा करेंगे। এই কথাটা বুড়োর খুব ভালো লেগেছে। আচ্ছা। আর কোনো প্রশ্ন হয়নি, দাদুকে গিয়ে বললো নেই বাচ্চা আচ্ছা है। এটা হচ্ছে 65-এর কথা। तो दादू को बोल लो किसी का बीवी बच्चा को हम अपने घर में ऐसा कैसा रखेगा। तो फिर 65-এ ডিসি অফিসে রেজিস্ট্রি ম্যারেজ হলো। হ্যাঁ, ওই বুড়োর সাথে আমার মা। আচ্ছা। হ্যাঁ, তখন থেকে আমরা ওখানে জঙ্গলিঘাটে থাকি বুড়োর ঘরে। ক্লাস 3 পাস করার পরে মানপুর থেকে চলে আসলাম বাংলা স্কুলে। বাংলা স্কুলে 4-5 পড়লাম। এবার জঙ্গলিঘাটে সবাই তো হিন্দি ভাষী, আমি বাংলা মিডিয়ামে পড়ি। তো কিছু অসুবিধা হলে কাউকে জিজ্ঞেস করবো, আশেপাশে তো সবাই বাঙালি। তা আমি বুড়িকে বললাম বাবা 12वीं पास कर दे, हमको बॉयज स्कूल में भर्ती कर दी, बांग्ला में कभी कुछ हमको प्रॉब्लम होने से हम किससे पूछेगा, कोई बता नहीं सकता। तो তখন বাংলা স্কুলটা তখন প্রাইভেট ছিল আর কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে ছিল। আর ওর অ্যানুয়াল পরীক্ষা হতো ডিসেম্বর, মানে ডিসেম্বর 31-এর রেজাল্ট হোক। যাক ওখান থেকে টিসি নিয়ে বয়েজ স্কুলে যাওয়া হলো। বয়েজ স্কুলের প্রিন্সিপাল ছিলেন KS नायडू। আচ্ছা। हाँ, एडमिशन नेबे ही ना। तो बाबा बोलो देखिए सर, लड़का बच्चा है, अगल में सब बर्मा बच्चा लोग
है ये दिन भर बदमाशी करते रहेगा, आप एडमिशन मत लो, आप इसको ऐसे ही बिठाइए। तो 6 আমাকে বসানো হলো। টিচাররা তো জানে না যে আমি আনঅফিশিয়ালি বসে আছি। আমি বাকায়দা টেস্ট দিতাম, অ্যানুয়াল পরীক্ষাও দিলাম ক্লাস 6 এর আর কি। তো ভালো নম্বরে পাশ করলাম আমি। তখন আমাকে ব্যাক ডেটে অ্যাডমিশন হলো ক্লাস 6 এ। তো মানে এক বছরে 5 আর 6 আমি এক সেশনে পাশ করলাম। ওখান থেকে গেল 6, 7, 8, 9, 11। এদিকে বুড়োরও বয়স হচ্ছে। আমাকে বললো তুমি তো পড়াশোনায় ভালো, তুমি কলেজে যাও। तब हम कॉलेज में जाएगा, BA का 3 साल, MA का 2 साल, 5 साल और भी MA का साथ कोशिश करना, ये 7-8 साल निकल जाएगा। और वो टाइम में ये 7-8 साल के अंदर में नौकरी चाकरी का बहुत उलट पलट हो जाएगा। तब हम लोग नौकरी में जाएगा। तब हमें एक आराम है बोल लो, नहीं ऐसे कैसे होगा। हम बोला देखिए आपका भी उम्र होता है, आप कब तक हम लोग को खिलाएगा। हम पहले सर्विस में आता है, फिर प्राइवेट में एग्जाम देंगे। बाबा এই কথাটা মানলো। জঙ্গলিঘাটে যে দাস স্টুডিও আছে, ওই স্টুডিওর বিল্ডিং এর মালিক ছিলেন রতনলাল, পুলিশের 3 স্টার ইন্সপেক্টর ছিল। আমি নানা নানা বলে ডাকতাম। আবার জঙ্গলিঘাটে আমাদের মহিস্ট্রেশন ছিল, ওখান থেকে নানা দুধ নিতে আসতো ডেলি। আমি একদম বললাম নানা ऐसा ऐसा बात है, हमको कोई जगह सर्विस में लगा दीजिए ना। तो রাউন্ড বস্তিতে ছিলেন বিবি লাল বলে, ডেপুটি এजुकेशन ऑफिसर। राउंड बस्ती নিয়ে গিয়ে বাড়িতে বললো फलाना का लड़का है ये, ऐसा ऐसा है, सर्विस में आने मांगता। ठीक है बेटा, तुम टीचर का ट्रेनिंग कर लो, नौकरी तुम्हारा पक्का है। এখন যে সেক্রেটারিয়েটটা আছে ওর পিছনে একটা কাঠের বিল্ডিং ছিল, ওটাই সেক্রেটারিয়েটের বিল্ডিং। ওখানে एजुकेशनেরও ऑफिस ছিল ওখানে। वो एजुकेशन में ऑफिस में जाके एक मदन लाल बोल के एक बाबू है, बाबू को एप्लीकेशन दे के बोलो तो बीबी लाल सर भेजा हम, तुम जाके एप्लीकेशन दे दो। যাই হোক অ্যাপ্লিকেশন লিখে ট্রেনিং এর জন্য টিটিআই যে ক্যান্ডিডেটদের নাম, আমার সিরিয়াল নাম্বার 1 ছিল। 2 বছর ট্রেনিং করলাম। আগস্ট 75 এ আমার পোস্টিং হলো। কোথায়? কার্নিকোবার। সেই কালে কার্নিকোবার পরিস্থিতি কি ছিল? 15 দিনে একবার বোর্ড যেত। হ্যাঁ, তখন দুটো বড় জাহাজ ছিল, ওটা হচ্ছে ইয়ারো আর একটা ভঙ্গি। আচ্ছা, এর ভিতরে আবার আমার বিএটি হয়ে গেল। আচ্ছা, জীবনে কোনো বোর্ড বের থেকে বাইরে যায়নি কোনো আইল্যান্ডে। সিনিয়র সেকেন্ডারি স্কুল চ্যাম্পিয়নে পোস্টিং। চ্যাম্পিয়নে তখন স্কুল ছিল, তার মানে চ্যাম্পিয়ন মিডল স্কুল ছিল। আচ্ছা, 1964 এর মিডল স্কুল। নানকরি গ্রুপ অফ আইল্যান্ডস এর যত বাচ্চারা ছিল সব ওই ওখানে পড়তো 5 এর পরে। ওকে। আর ওখানে হোস্টেলও ছিল চ্যাম্পিয়নে। ওই চ্যাম্পিয়ন স্কুলটার অনেক কমপ্লেন ছিল। কমপ্লেন থাকাকালে ট্রাইবালরা কমপ্লেন করেছে, সব টিচারদের একসাথে ট্রান্সফার হয়ে গেছে। তো ওখানে যে হেডমাস্টার ছিলেন গজেন্দ্র সাহায়। আচ্ছা, এদিক থেকে ওই কার্নিকোবারে যাওয়ার সম্বন্ধে যখন জানানো হলো, ওই যে কালকে বললাম আমি রতিনলালের কথা, জঙ্গলিঘাটের, ওনার বড় ভাই ছিল চমনলাল, সাপ্লাই ডিপার্টমেন্টে স্টোর কিপার। উনি একটা ছোট্ট চিঠি লিখে দিলেন, ये ले आके दो, तुमको खाने पीने का कोई प्रॉब्लम नहीं होगी। আচ্ছা। তো আমি আর চিঠি পিঠি কাউকে দিইনি। 2 মাস পরে বাবা ফ্যামিলিকে নিয়ে গেল। বাবাকে দেখে বলছে রানী লক্ষ্মী, अरे बिरजू भैया आप कहाँ इधर? क्या वो तो बेटा का इधर नौकरी करता ना टीचर का। क्या अरे हमको बताया नहीं। তো যাই হোক রানী লক্ষ্মী নিয়ে গেলেন বাবাকে ঘরে। রানী লক্ষ্মী আর এই যে বাবা ব্রিজলাল রাঠোর, এরা ছোটবেলায় একসাথে খেলাধুলো করে, এই জন্য ওইভাবে কথাবার্তা হলো। যাক, 1 সপ্তাহ পরে বাবা ফের চলে আসলেন, আমি রইলাম ওখানে। তারপর চ্যাম্পিয়নে কত বছর? চ্যাম্পিয়নে আমি 2.5 বছর ছিলাম। আচ্ছা, কিছু ইন্টারেস্টিং ব্যাপার চ্যাম্পিয়নের? বাচ্চারা স্কুলে আসতে চায় না। হ্যাঁ, আগে যে টিচাররা ছিল অনেক মারধর করতো, তো আমার কাছে তো ওসব নেই। আমি ছোট বাচ্চাদের কোলে নিয়েও পড়িয়েছি। হ্যাঁ, অনেক ছোট পড়াশোনায় ভালো, ওদের টেবিলে বসেও কথা বলেছি, মানে ফেস টু ফেস হওয়ার জন্য। হ্যাঁ, আচ্ছা, ওদিকে আবার কি আছে, তো নিকোবারিদের ফ্যামিলিতে রান্না বান্না হলো, যারা থাকলো তারা সবাই খেলো। বাচ্চারা যে স্কুলে গিয়েছে, স্কুল থেকে এসে খাবে, ওদের জন্য কিছু রাখা হতো না। এই জন্য বাচ্চারা ক্লাস থেকে সুযোগ পেলেই মাছ ধরে বাড়িতে লুকিয়ে রাখতো, ছুটির পরে ওই মাছ নিয়ে গিয়ে পুড়িয়ে খেত। আচ্ছা। হ্যাঁ, আর আমি কি করতাম, সন্ধ্যা 6টার সময় আমি শুধু স্কুলে যেতাম প্যান্ট পরে, বাকি গেলে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াতাম। সন্ধ্যা 6টার সময় একটা টর্চ নিয়ে বেরোতাম বাচ্চাদের ঘরের আশেপাশে, কারো বাড়িতে যেতাম না। और बच्चाদের बोलता तुम लोग ना जोर जोर से पढ़ना। देखो, जोर से पढ़ने से ना तुम आंखें से क्या देखता है, वो मुंह ठीक से बोला कि नहीं बोला, वो कान सुनता है। तो रेगुलर की उधर माथा ढुकी दी कि जोर से पढ़ने से ये फायदा है। और तुम्हारा माँ बाप तो पढ़ा लिखा नहीं है, और स्कूल का किताब में क्या है, सब कहानी टाइप का ही है। कुछ तो वो लोग को भी समझ में आएगा, वो लोग भी सुनेगा तुम लोग क्या पढ़ता है। हाँ ठीक है, इंग्लिश और मैथमेटिक्स समझ में नहीं आएगा। ওই হোস্টেলে চওড়া, তরাসা, কাচাল, পিলপিলো, ডেরিং কাকানা, হ্যাঁ, তখন তো রাস্তা ছিল না। আচ্ছা, পিলপিলো যে মাঝখান থেকে কোনো রাস্তা ছিল না, এ তো সুনামের পরে তৈরি। হ্যাঁ, এই এতগুলো আইল্যান্ডের বাচ্চারা, বিশেষ করে ছেলেরা, মেয়েরা তো 6 এর পরে 5 এর পরে আসতো না।
তো তারপরে 2.5 বছরের পরে আপনি যখন নানকাওয়ারি থেকে বের হয়েছেন, তারপরে কোথায় পোস্টিং হয়েছে? আমার হামফ্রিগঞ্জে পোস্টিং, হামফ্রিগঞ্জে 6 বছর ছিলাম। হ্যাঁ। দুটো মিডিয়াম, হিন্দি আর বাংলা। হামফ্রিগঞ্জে মিডিল স্কুল বা হ্যাঁ, তখন প্রাইমারি স্কুল ছিল। প্রাইমারি স্কুল? হ্যাঁ। হামফ্রিগঞ্জের যে কলোনি আছে সেটা কত বেশি জনসংখ্যা তো ছিল না হবে? বেশি জঙ্গলে? জনসংখ্যা ছিল না। 84-85 এর যে সামার ভ্যাকেশন, তারপরে স্কুল খুললো তো সকালে গিয়ে দেখি কি বাচ্চারা 4-5 জন এসেছে, টেবিলটা এক কোনায় রাখা, চেয়ারটা এক কোনায় রাখা, কাপবোর্ডের উপরে মুরগি বসেছে ডিম পাড়তে। হ্যাঁ, আচ্ছা, টিফিন নিয়ে গিয়েছিলাম তো বাড়িওয়ালি বললো, স্যার খাওয়া দাওয়া করেন। এবারে আমি টিফিন নিয়ে এসেছি। আপনি কি টিফিন আনছেন? আমি বলে দেখি কি দিয়েছে, দেখুন টিফিন বক্সটা দিলাম তো কই স্যার এ তো পরোটা রয়েছে, আমাদের বাচ্চারা খুব ভালোবাসে, টিফিনটা আমাদের বাচ্চারা খাক, হ্যাঁ। আপনি ভাত খেয়ে নিন। হ্যাঁ, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। আমাকে বলছে, স্যার আপনি আমার এখানে থাকেন, কিচ্ছু দিতে হবে না, সন্ধ্যার পরে আমার বাচ্চা দুটোকে শুধু পড়াবো। সন্ধ্যার পরে তো বাচ্চাদের পড়াবো, আপনি বললেও পড়াবো, না বললেও পড়াবো। সেই কালে মাস্টারদেরকে অনেক সম্মান দিত, সম্মান দিত। সেই একটা ব্যাপার ছিল। সম্মানগুলো হচ্ছে টিচারদের নিজের হাতে। হ্যাঁ, কিছু দিলেই কিছু পেতে হবে, কিছু শুধু নিলে হয় না। নিজের সম্মান নিজে, হ্যাঁ, নিজের হাতে বানাতে। হ্যাঁ। সেটেলমেন্ট এরিয়ায় ওই একটা পাড়া ছিল, পুরানা ডেরা। হ্যাঁ, পুরানা ডেরা। আর এই আরাম পয়েন্টের কাছে কাছে কিছু ছিল না? আরাম পয়েন্টের কাছে কিছু ছিল না। আরাম পয়েন্টের পরে হচ্ছে বামুনারা, ওটা ফরেস্ট ক্যাম্পের স্কুল। আচ্ছা, লেবারদের বাচ্চারা ওখানে পড়তো। আচ্ছা, বামুনারা ফরেস্ট ক্যাম্পের স্কুল। তারপরে বামুনার একটু আগে ছিল নিরঞ্জন বালু কেন পড়েছে না? ও একটা লোক ছিল ওখানে, নিরঞ্জন বলে। তো আপনার যে যাওয়া আসা মঞ্জুরি থেকে হয়ে যেত? ওই ফঙ্গিবালু থেকে। ফঙ্গিবালু থেকে? হ্যাঁ, আচ্ছা, ফরেস্টের ডিঙ্গিতে। হ্যাঁ। তারপরে আপনার বাড়ি তখন কোথায় ছিল সেই সময়? এখানে ছিলাম, সিপিঘাটে। হ্যাঁ। তো তখন তো বাস টাস তো অনেক কম চলতো না, তারপর ফঙ্গিবালু থেকে আপনি সিপিঘাট কিরকম? আচ্ছা, ভঙ্গা গাড়ি। এখান থেকে যারা চাকরি করতো ওপারে, হ্যাঁ, সবাই ওই ভঙ্গা গাড়িতে করে গিয়ে আচ্ছা, ফঙ্গিবালুতে নামতো। ভঙ্গা গাড়ির কেবিনে বসলেন না ভঙ্গার উপরে? না, এখান থেকে খালি গাড়ি যেত না। আচ্ছা, আচ্ছা, খালি গাড়িতে। আপনি যখন সিপিঘাটে যেই জায়গা আমরা বসে আছি, মন্দিরে বসে আছি, এই মন্দিরও আপনার বানানো? আপনার, ইউ আর দ্য ফাউন্ডার অফ দিস টেম্পল? বৌমারা যেতেন কালী মন্দিরে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওরা তামিল মন্দির আছে, যারা মেডিকেলের পিছনের ওদিকে উপরে জঙ্গলের দিকে। আমাকে হলো, বাপ্পা আমার একটা কালী মন্দির করলে হয় না? হ্যাঁ, নিশ্চয়ই হবে মা। হ্যাঁ, এইভাবে হ্যাঁ, মন্দিরটা হলো। আচ্ছা, আমার ছেলেই সব করেছে এগুলো। হ্যাঁ, হ্যাঁ। ছেলেই বানিয়েছে। আজকে ডেটে পাড়ার প্রায় অনেক বাড়ি সব পাড়ার মন্দির হয়ে গেছে, দেখতে সবাই পুজো করছে। আপনি যখন সিপিঘাটে এসেছেন, এই যে হ্যাপি নিবাস বা হ্যাপি হোম বলছে, তো সেটা তখন কত ফ্যামিলি ছিল? এখানে একটাও ফ্যামিলি ছিল না। আপনি প্রথম ফার্স্ট রেসিডেন্ট? আমরা আগে এসে ওই রতিনলালের ওখানে ছিলাম। তো ওই রতিনলালের মা হচ্ছে আমার বাবার ধর্মবোন। আচ্ছা, আপনার বাবার নাম আর মার নাম একটু বলুন। আমার যে জন্ম কোথায় হয়েছে? জন্মটা তো বাংলাদেশেই হয়েছে। বাংলাদেশে কোন গ্রাম? নলবনিয়া গ্রাম। আচ্ছা, ঝালকাঠি থানা, বরিশাল জেলা। আর বাবার নাম হচ্ছে যোগেশ চন্দ্র রায়, মা হচ্ছে সুশীলা বালা রায়। আমরা জায়গা জমি ছেড়ে দিয়ে আসি। কোন সময় মাঝখানে সুযোগ পেয়েছেন বাংলাদেশ যাওয়ার? 75-76 তো মা বলেছিলেন চল আমরা একটু ঘুরে আসি। তাই বললে মা, ওই সময় আমরা প্রাণের ভয়ে চলে আসছি জায়গা জমি ছেড়ে। আমার পিছা তো ভাইরা ওখানে ওই জায়গাগুলো ভোগ করছে। কুমুরদারের দশা দিশা কিরকম ছিল 70s-80s এর কাছাকাছি? এখানকার লোক বিনা প্রয়োজনে কোথাও যেত না, ম্যাক্সিমাম সব হাফ প্যান্ট পরেই থাকতো। তাও আবার খাকি রঙের হাফ প্যান্ট আর হাওয়াই চপ্পল। এখনো দেখবেন অনেক বুড়োরা রয়েছে হাওয়াই চপ্পল পরেই ঘুরে বেড়ায়, হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়। চলেন, ভালো লাগলো আপনার সঙ্গে কথা হয়ে। আর ঠিক আছে, আপনি নিজের স্বাস্থ্যের ধ্যান রাখবেন। আর অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।